আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কার হাতে ক্ষমতা সিরিজের দ্বিতীয় পর্বে। বাংলাদেশের রাজনীতির মঞ্চে যাদের হাতে থাকে জনগণের দেওয়া দায়িত্ব, যাদের সিদ্ধান্তে প্রভাব পড়ে কোটি মানুষের জীবনে, তাদের নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। কার হাতে ক্ষমতা সিরিজে আমরা তুলে ধরব বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের নির্বাচিত প্রতিনিধিদের জীবনের গল্প, তাদের শিক্ষা, রাজনৈতিক উত্থান, সংগ্রামের পথ, অর্জন, জনকল্যাণমূলক কাজ, পাশাপাশি তাদের ঘিরে থাকা বিভিন্ন আলোচনা ও বিতর্ক। একজন জনপ্রতিনিধি কিভাবে সাধারণ মানুষ থেকে ক্ষমতার কেন্দ্রে পৌঁছালেন, তার রাজনৈতিক যাত্রার পেছনে রয়েছে কোন গল্প, জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন তারা, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের অনুসন্ধানী যাত্রা। আপনাদের সঙ্গে আছি আমি সাদ আল জাবির এবং আমাদের টিম পাওয়ার ফাইলস ইউনিট। চলুন শুরু করি আজকের অনুসন্ধান। নাম মোহাম্মদ আমানুল্লাহ আমান। জন্ম ১৯৬২ সালের ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ঢাকা ২ আসনের বিএনপি থেকে মনোনীত বর্তমান এমপি। পেশায় তিনি মূলত একজন পুরোদস্ত রাজনীতিবিদ, তবে এর বাইরে তার রয়েছে ব্যবসায়িক সম্পৃক্ততা। তার শিক্ষা জীবন সম্পর্কে আমরা জানতে পেরেছি তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন স্থানীয় স্কুল ও কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি রাজনীতিতে ব্যাপকভাবে জড়িয়ে পড়েন। রাজনৈতিক উত্থান, ৯১ এর ছাত্রনেতা থেকে মন্ত্রী। ১৯৯০ সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে আমানুল্লাহ আমান ছিলেন অন্যতম প্রধান ছাত্রনেতা। তিনি তৎকালীন ডাকসুর ভিপি, সহসভাপতি নির্বাচিত হন এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম শীর্ষ নেতা হিসেবে এরশাদ পতন আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে তিনি বিএনপির টিকিটে ঢাকার ৩ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। বর্তমানে কিন্তু তিনি ঢাকা ২ আসনের এমপি। এরপর ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি টানা এমপি হন। ২০০১ সালের বিএনপি জামাত জোট সরকারের আমলে তিনি প্রথমে শিক্ষা প্রতিমন্ত্রী এবং পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিতর্ক ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে টিম পাওয়ার ফাইলস ইউনিট। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে ৯,৩৬,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে দুদক মামলা দায়ের করে। এই মামলায় বিশেষ আদালত অবশ্য তাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। ২০২৩ সালে উচ্চ আদালত তার এই ১৩ বছরের সাজা বহাল রাখলে তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং কিছুকাল কারাগারে থাকেন। পরবর্তীতে ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি জামিনে মুক্তি পান। রাজনৈতিক সহিংসতার অভিযোগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে, যেগুলোকে তার দল অর্থাৎ বিএনপি এগুলোকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হিসেবে দাবি করে। অবশ্য তাদের এই দাবি দাবার শেষ নেই। এই তো কিছু সময় অতীতে গেলেই দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছিলেন যে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব এবং প্ল্যানিং লন্ডন থেকে তারেক রহমান দিয়েছেন। তারেক রহমান বোধহয় ২০২৪-এ খুব মেধাবী হয়ে উঠেছিলেন, কেননা ২০২৩-এ নির্বাচনের আগের সময় বিএনপির আন্দোলন ছিল জোকারি। ২-৪ জন নেতা গ্রেপ্তার হওয়ার পরই তাদের একজন কর্মীকেও আর মাঠে পাওয়া যায়নি। চলুন দেখে আসি ঢাকা ২ আসনের এমপির রাজনৈতিক অবদান সম্পর্কে। শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন তার নির্বাচনী এলাকা অর্থাৎ কেরানীগঞ্জ সাভার এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্তকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে তার বড় অবদান ছিল। কেরানীগঞ্জের রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ, কালভার্ট তৈরি এবং বিদ্যুৎ সংযোগে সম্প্রসারণে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ৯০-এর ছাত্র আন্দোলন থেকে উঠে আসায় বিএনপির তৃণমূল নেতাকর্মী এবং কেরানীগঞ্জের স্থানীয় মানুষের একাংশের কাছে তার ব্যাপক ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে। ৯০-এর স্বৈরাচার পতনে রাজপথ কাঁপানো ছাত্র নেতা থেকে সরকারি প্রভাবশালী মন্ত্রী, এরপর ১১১-এর বড় ঝড় এবং দীর্ঘ রাজনৈতিক নির্বাসন। অবশ্য কোটি কোটি টাকার দুর্নীতির মামলা থাকলে তো আর কিছু বলার নেই। অবশ্য সেই দুর্নীতিগুলোকে সত্যি নাকি মিথ্যা সেই বিষয়টি নিয়েও তাদের দল অর্থাৎ বিএনপি কোনো শক্ত প্রমাণ পেশ করতে পারেনি।
দর্শক, এভাবেই আমরা তুলে ধরছি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রের মানুষগুলোর অজানা গল্প, রাজনৈতিক পথ চলা এবং তাদের কর্মকাণ্ডের নানান দিক। তবে এটি কেবল একটি পরিচিতি নয়, বরং এটি একটি অনুসন্ধান, যেখানে সময়ের সঙ্গে উঠে আসবে আরো অনেক তথ্য, আরো অনেক গল্প। কারণ জনগণের দেওয়া ক্ষমতার হিসাব জনগণের কাছেই থাকা উচিত। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সাথেই থাকুন এবং দেখতে থাকুন কার হাতে ক্ষমতা সিরিজের পরবর্তী পর্বগুলো। আমি সাদ আল জাবির এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।